নানা অনিশ্চয়তা কাটিয়ে জুলাই সনদে সই ২৫ দলের। জন আকাঙ্ক্ষা পূরণে নতুন অধ্যায়ের সূচনা বলছে বিএনপি। বাস্তবায়নে দেরি হলে সংকট তৈরির শঙ্কা জামায়াতের। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। যারা দুই একজন স্বাক্ষর করেন নাই, আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন। যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের। নির্বাচন পদ্ধতি ঠিক করতে দলগুলোকে আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টার। আপনারা কমিশন করেন, কমিটি করেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করবেন, ইতিহাসে স্মরণীয় করে করবেন। অনুষ্ঠান বর্জন এনসিপির। কিছু দলের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। রণক্ষেত্র সংসদ ভবন এলাকা। জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। বছর জুড়ে শিক্ষাঙ্গনে অস্থিরতার কারণে এইচএসসির ফলে নজিরবিহীন বিপর্যয় বলছেন শিক্ষাবিদরা। বিগত সরকারের বিরুদ্ধে নম্বর বাড়িয়ে বাম্পার ফলনের ধারা চালুর অভিযোগ। ত্বক ফর্সাকারী নকল প্রসাধনীতে সয়লাভ বাজার। ব্যবহারে ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে কারখানা। চীন মার্কিন উত্তেজনায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। দেশে বাড়ছে চুরি। ৩ মাসের পরিকল্পনায় মৌচাকে দোকান লুট, 2.25 কেজি উদ্ধার। ধসে পড়েছে 5 থেকে 8 তলার ছাদ। 17 ঘন্টার আগুন, পুরোপুরি ভস্মীভূত ভবন। চট্টগ্রাম ইপিজেডের কারখানায় অভিযানে ফায়ার সার্ভিস, 2 তদন্ত কমিটি। নতুন ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। নানা অনিশ্চয়তা কাটিয়ে সই হলো জুলাই জাতীয় সনদ। দীর্ঘ 8 মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। তবে সনদ সই অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। জুলাই সনদ সইয়ের মাধ্যমে এক নতুন বাংলাদেশের জন্ম হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মঞ্চে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে রাজনৈতিক দলের নেতারা অভিবাদন জানান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। একই মঞ্চে তখন এনসিপি ছাড়া অন্যান্য প্রায় সব দলের নেতারা উপস্থিত ছিলেন। ঐক্যমত কমিশন প্রায় 1 বছর আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হয়েছে, রাজনৈতিক দলগুলোকে তার কপি দেয়া হয়। প্রত্যেক রাজনৈতিক দলের 2 জন করে শীর্ষ নেতা স্বাক্ষর করেন ঐতিহাসিক জুলাই সনদে। বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের পক্ষে স্বাক্ষর করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। স্বাক্ষর আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই তিনি 71-এর মহান মুক্তিযুদ্ধ ও 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন। ডক্টর ইউনূস বলেন, এই স্বাক্ষরের মাধ্যমে নতুন এক বাংলাদেশের জন্ম হলো। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। প্রধান উপদেষ্টা বলেন, দেশ গঠনের দায়িত্ব আগামী সরকার নেবে, যার প্রস্তুতি জুলাই সনদ। দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না। মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারে। এখন আমরা সভ্যতায় আসলাম।
রাজনৈতিক দলগুলোকে বসে আগামী জাতীয় নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা ঠিক করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কি হলো? কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অল্প সময়ের মধ্যেই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারকে সুপারিশমালা দেবেন তারা। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা দল এনসিপি ছাড়াই অবশেষে স্বাক্ষর হলো বহুল প্রত্যাশিত জুলাই সনদ। রাজনৈতিক দলগুলো এই সনদ বাস্তবায়ন করে শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে, এমনই প্রত্যাশা জুলাই শহীদ ও আহতদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষরের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির আকাঙ্ক্ষা পূরণ শুরু হলো আজ। এদিকে সনদ বাস্তবায়নে দেরি হলে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গোটা জাতির যে আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য সংস্কার করে, প্রয়োজনীয় সংস্কারগুলো করে সমস্ত রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো। এই জাতি ৫৪ বছরে বারবার যে নানা অপকর্ম প্রশাসনের সম্মুখীন হয়েছিল, আজকের এই জাতীয় সনদ আমরা যারা সকলে ঐকমত্যের মাধ্যমে সিগনেচার করেছি, এটা যদি সত্যি অর্থে বাস্তবায়িত হয় তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। আজকে সমস্ত দলগুলি এগুলোর সাথে ঐক্যমত হয়েছে, আমরাও একমত হয়েছি, কিন্তু আমরা নির্বাচনে গণভোট চাই এবং এটা বাস্তবায়ন সঠিক প্রক্রিয়া চাই। যেসব ব্যাপারে আজকে সনদ স্বাক্ষর করলাম, এগুলো বাস্তবায়নের জন্য ধরুন প্রথম অধিবেশনে অগ্রাধিকারের ভিত্তিতে যাতে জুলাই সনদ আমরা কার্যকর করতে পারি। সরকারের উচিত হবে রাজনৈতিক দল, জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে আমাদের আগামীতে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা। যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয়, তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন, যেটা আগামী জনপ্রতিনিধিদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে, আগামী সংসদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে। আশা করি সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এর বাস্তবায়নের জন্য আইনগত ভিত্তি যতটুকু তারাও নিশ্চিত করতে পারে সেই চেষ্টাটি তারাও করে যাবে। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমগ্র জাতির সামনে, সেটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ থাকবে। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আপনাকে স্বাগত জানাই। আপনি জুলাই সনদ অনুষ্ঠানের যেই স্থল, সেখানে আপনি ছিলেন এবং সেখান থেকে কথা বলেছেন। নানা নাটকীয়তার পর অবশেষে জুলাই সনদ 25টি দল স্বাক্ষর করলো। একটু জানাবেন যে প্রধান উপদেষ্টা কি বলেছেন সেখানে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই মূলত দাবি উঠে যে পুরো কাঠামোর আমূল সংস্কারে, যে কিছুদিন পরপরই বাংলাদেশের যে স্বৈরতন্ত্র জেঁকে বসে, সেটি যাতে করে আর পরবর্তী বাংলাদেশে কখনো না দেখতে হয়, যার ফলে কিন্তু এই দাবিটি ছিল এবং সেটি বাস্তবায়ন করার জন্যই কিন্তু সংস্কার কমিশনের পাশাপাশি ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। সেটি 8 মাস 73টি বৈঠক করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তার মধ্য দিয়ে তারা একটা সংস্কারের প্রস্তাবনা তৈরি করেছে এবং সেটির উপরেই কিন্তু আজকে জুলাই জাতীয় সনদ যে স্বাক্ষর অনুষ্ঠান, সেটি অনুষ্ঠিত হয়েছে। আপনি জানতে চেয়েছিলেন যে আজকে সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, তিনি বক্তব্য রেখেছেন। সেখানে আমরা জানি যে মোট 33টি রাজনৈতিক দলের মধ্যে সই করেছে বিএনপি, জামায়াত সহ 25টি দল, অংশ নেয়নি এনসিপি সহ 8টি দলের মধ্যে কয়েকটি বাম দলও রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সারা বিশ্বের কাছে নজির হয়ে থাকবে এই জুলাই সনদ। তিনি বলেছেন নতুন একটি পথে, নতুন একটি যুগে প্রবেশ করলো বাংলাদেশ। একই সঙ্গে আগামী যে নির্বাচিত সরকার আসবে তারা দেশ গঠনের দায়িত্ব নেবে, সেটি তিনি বলেছেন। অর্থাৎ যেটি আসলে
এই জুলাই সনদের মাধ্যমে যেটি জনগণের কাছে উপস্থাপন করা হলো সেটি আগামী সংসদ, আগামী সরকার সেটি উপস্থাপন করবে। সেটি তারা নির্বাচিত সরকার, তারা এটিকে দায়িত্ব নেবে দেশ গঠনে, সেটি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে নির্বাচন নিয়ে তিনি বলেছেন, আজকেও পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা, যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান হবে সেটি তিনি বলেছেন, কিন্তু কোন প্রক্রিয়ায় হবে, যেন তিনি একটি নির্বাচন তিনি চান না কোনো বিদেশি শক্তির কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে এরকম কোনো নির্বাচন তিনি চান না। যার ফলে তিনি বলেছেন সব রাজনৈতিক দল যেভাবে ঐকমত্য কমিশনে জুলাই সনদ নিয়ে এক ছিল, নির্বাচন সুন্দর করার ক্ষেত্রে যাতে করে তারা এক থাকে। আমি যদি সরাসরি সম্প্রচারে ভুল দেখে না থাকি, তাহলে সালাউদ্দিন আহমেদকে এই প্রশ্নটি করার পর তিনি বলেছিলেন সংবিধানে নির্ধারিত আছে নির্বাচন কিভাবে হবে, প্রধান উপদেষ্টার এই কথার উদ্দেশ্য তিনি ধরতে পারেননি। এ কথা কেন আসলে তিনি বলেছেন? এটি আসলে সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি যে প্রেক্ষিতে বলেছেন যে নির্বাচন নিয়ে তাদের এক ধরনের বিএনপি যে বোঝাপড়াটা যে আগামী সরকারের হাতেই সব কিছু হস্তান্তর করা হবে, সেই জায়গা থেকে তিনি বলেছেন যে এটি নতুন করে বলবার কিছু নেই, সব কিছু আসলে এটি মেনশন করা আছে, উল্লেখ করা আছে, আর সেটি আসলে বোঝাতে চেয়েছেন। রাজনৈতিক দলগুলো কি ধরনের প্রতিক্রিয়া দেখালো আজকে? যেরকম আসলে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু পরবর্তীতে এসে কথা বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নতুন ইতিহাস অধ্যায় সূচনা হলে এমনটি তিনি মন্তব্য করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটি যে আত্মত্যাগ রয়েছে জুলাই শহীদদের, একই সঙ্গে যে জনপ্রত্যাশা সেটি আজকে থেকে পূরণ হওয়া শুরু হলো। জামায়াতের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেটি বলেছেন যে সনদ যেহেতু হলো, কিন্তু বাস্তবায়ন যাতে করে দ্রুত গতিতে করে এটি তৈরি হবে এমন শঙ্কা তিনি প্রকাশ করেছেন, যেহেতু জামাতের পক্ষ থেকে দাবি ছিল জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া আগেই যাতে করে দেয়। একই সঙ্গে সাইফুল হক বলেছেন সব পক্ষকে আস্থায় নিয়ে যাতে করে তারা নির্বাচন করে, একই সঙ্গে গণভোট যাতে করে সরকার অনুষ্ঠিত করে সেটি তিনি বলেছেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রতিনিধি ছিলেন আশরাফ আলী আকন্দ, তিনি একই সঙ্গে আজকেও গণভোট যাতে করে নির্বাচনের আগে হয় এমন দাবি তিনি করেছেন। তবে একই সঙ্গে আপনি জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের পক্ষ থেকে কিন্তু মূলত সংস্কার নিয়ে সবচেয়ে সোচ্চার দাবি ছিল বলা চলে। তারা কিন্তু আজকে অনুষ্ঠানে অংশ নেয়নি, তাদের তরফ থেকে দাবি ছিল যে আইনি ভিত্তি দেওয়ার পরে যাতে করে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং একই সঙ্গে মুখ্য সংগঠক সার্জিস আলম দুটি পৃথক বক্তব্যে তারা এই বিষয় নিয়ে কথা বলেছেন। সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই না করার কথা আগেই জানিয়ে দেয় এনসিপি। শুক্রবার সনদ সই অনুষ্ঠানে অংশ নেয়নি দলটি। ইস্কাটনে এনসিপির নতুন সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করেছে। বলেন, ঐক্যের নামে যে সনদে স্বাক্ষর হয়েছে তা কোনোভাবেই জাতীয় ঐক্য নয়। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবী মানুষ একত্রিত হয়েছে। এদিকে পঞ্চগড়ের টুনিরহাটে সাংবাদিকদের সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের আলাপেও উঠে আসে জুলাই সনদ প্রসঙ্গ। নামমাত্র সনদে স্বাক্ষর করে নির্বাচনে যাওয়ার চেষ্টার অভিযোগ করেন তিনি। এখানে যে সেফ এক্সিটটা দেখা গিয়েছে যে কোনো মতে জুলাই সনদ নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল। এদের সংস্কার হোক আর না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর না থাকুক, পরবর্তীতে নির্বাচিত সরকারে সেটা বাস্তবায়ন করুক আর না করুক, তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইল। এছাড়াও সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সার্জিস আলম। লাঠিচার্জ করেছে, টিয়ার শেল ছুঁড়েছে, রাবার বুলেট ছুঁড়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। যেমনটি দেখলাম সার্জিস আলম একটা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন, তারা আসলে কি বলতে চান, তারা কেন জাননি কিংবা কি বলতে চাইছেন? তারা এই সনদকে অপূর্ণাঙ্গ হিসেবে দেখছেন, যে বাস্তবায়ন প্রক্রিয়া ছাড়া এই সনদের কি ভিত্তি আছে বা আজকের অনুষ্ঠানে কোনো ধরনের মূল্য আছে কিনা, এরকম প্রশ্ন এনসিপি নানান নেতার তরফ থেকে নানানভাবে করা হয়েছে। যে তারা সবশেষ যেটি বলেছিলেন নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে, যে জুলাই সনদের যেই আদেশটা জারি করা হবে সেটির একটা খসড়া তারা দেখতে চান, তারপরে আসলে তারা জুলাই সনদের স্বাক্ষর করবেন। এখন পর্যন্ত গণভোটে সব রাজনৈতিক
রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য আছে, কিন্তু গণভোট কখন হবে সেটি নিয়ে যেরকম মতভিন্নতা রয়েছে, একই সঙ্গে গণভোট যে আদেশের ভিত্তিতে হবে সেটি কি সংবিধান আদেশ হবে নাকি সেটির সমতুল্য জুলাই জাতীয় সনদ আদেশ হবে নাকি কোনো অধ্যাদেশ হবে, সেটি নিয়ে একটি বড় ধরনের মতভিন্নতা রয়েছে। সেই কারণে মূলত তারা এই অনুষ্ঠানটি বর্জন করেছে বলা চলে। তবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 31 অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে, সেই সময়ের মধ্যে এনসিপি স্বাক্ষর করবে এমন প্রত্যাশা কিন্তু তারা করেছেন। জি, একটু যদি দেখান যে আলটিমেটলি সার্জিস আলম কিংবা নাহিদ ইসলাম তারা যেটি বলেছেন যে স্বাক্ষর করার সুযোগ আছে, সেই দিকে কি তারা ইঙ্গিত দিয়েছেন কিনা? সেটি কিন্তু ওর প্রতিদিনই বলছেন, সংবাদ সম্মেলনেও বলেছেন, পরবর্তীতে বলেছেন। আজকে ঐকমত্য কমিশনের কিন্তু কয়েক দফায় এই কথা বলেছেন। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলেছি, তিনিও কিন্তু বলেছেন যে আজকের অনুষ্ঠানটিতে যদি এনসিপি থাকতো তাহলে এটি আরও বেশি পূর্ণাঙ্গ হতো, আরও বেশি সুন্দর হতো, কিন্তু যেহেতু তারা আসেনি 31 অক্টোবরের মধ্যে তারা সনদে স্বাক্ষর করবে সে প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, গণফোরামও কিন্তু স্বাক্ষর করতে চায়নি। আজকে তারা অনুষ্ঠানে অংশ নিয়েছে কিন্তু তারা স্বাক্ষর করেনি, পরবর্তীতে তারা স্বাক্ষর করবে। আমরা যদি একটু সেই বক্তব্য দেখে আসতে চাই যে বাস্তবায়ন প্রক্রিয়া না থাকায় অনুষ্ঠান বর্জন এনসিপির জনগণের সঙ্গে প্রতারণা করেছে কিছু রাজনৈতিক দল। নাহিদ ইসলাম আজকে বলেছেন তাদের একটি সংগঠনের আত্মপ্রকাশে। একই সঙ্গে সার্জিস আলম বলেছে জুলাই সনদ স্বাক্ষরে দায়ী সারা মনোভাব সরকারের, অর্থাৎ তারা মনে করছে যে শেষ মুহূর্তে একটু খুব বেশি তাড়াহুড়োর মধ্য দিয়ে তারা এই জুলাই সনদ অনুষ্ঠানটি করছে। এনসিপির বিভিন্ন নেতার তরফ থেকে বারবার যেটি বলা হয়েছে যে সব কিছু যে সরকার এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন, যার ফলে তারা সংস্কার প্রক্রিয়াকে খুব বেশি গুরুত্ব না দিয়ে নির্বাচনকে গুরুত্ব দিয়ে সব ধরনের আয়োজন তারা সম্পন্ন করছেন, এরকম কিন্তু তাদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে, সে অভিযোগ তারা করেছেন। অনেক ধন্যবাদ হাসান ওয়ালি আপনাকে। দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি, জানাচ্ছিলেন আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে বিস্তারিত। এদিকে জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় সংসদ ভবন এলাকা। দাবি দাওয়া নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। তাদের দাবি, সনদের আইনি ভিত্তি না দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার। দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর পুরো রাস্তা রণক্ষেত্রে পরিণত। শুক্রবার সকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। নিজেদের স্বীকৃতি সহ দাবি জানান সনদের আইনি ভিত্তির। সেখান থেকে তাদের বের করে দেওয়া হয় সংসদ ভবনের বাইরে। এরপর তারা অবস্থান নেন সংসদের মূল গেটে। ঢুকতে চাইলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ ও এপিবিএন সদস্যরা। কিছুটা হটে গিয়ে ইটপাটকেল ছড়ে জুলাই যোদ্ধারা। ভাঙচুর করতে দেখা যায় বেশ কয়েকটি গাড়ি। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। আহত হন বেশ কয়েকজন। ভিতরে আমাদেরকে লাঠি চার্জ করছে, টিয়ার শেল মারছে, পাটকেল মারছে। ও গ্যাজেট মুক্ত, তাও মারছে। ওর এমএস আছে, ওর কেএসআইডি নাম্বার আছে। আন্দোলনকারীরা মানিক মিয়া এভিনিউ থেকে সরে গিয়ে অবস্থান নেন আসাদ গেট মোড়ে। সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় আবারও ছত্রভঙ্গ হয়ে যান জুলাই যোদ্ধারা। তাদের দাবি, রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে সরকার। তারা বলতেছে 5 মিনিটের মধ্যে এখান থেকে সরে যান। কেন আমরা কেন সরে যাব? আমাদের অধিকার নাই এখানে। আমরা আমাদের রক্তের উপরে দাঁড়ায় আমাদেরকে বলে সরে যেতে। আমাদের রক্তের উপরে তুমি মসনদ বসা, তুমি চেয়ার বসায় বসে আসো, সে জায়গা তাহলে তুমি কি করলা? তুমি তো আমাদের সাথে মুনাফিকি করলা। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের উৎপত্তি এবং এই জুলাই সনদের যাত্রা রাষ্ট্র সংস্কারে, সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিনেও জুলাই অভিযাত্রীদের এই আন্দোলন এবং এই আন্দোলন একটি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের শুক্রাবাদের দিকে পাঠিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। 1 ঘন্টার বেশি সময় উত্তেজনার পর সংসদ ভবন এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংশোধনীতে জুলাই যোদ্ধা হত্যার বিচার, মর্যাদা, আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। এটাই শেষ কথা নয়, আমরা আছি কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো। সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা সরকারের ব্যর্থতা এবং জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে শ্রমিক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে সবার জন্য ন্যায্যতা নিশ্চিত করা হবে। সমাবেশের আগেই মিরপুরের সেনপাড়া ঈদগাহ মাঠ পূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের ভিড়ে। বৈরী আবহাওয়ার মধ্যেও জনতার ভিড় বাড়ে সমাবেশ স্থলের বাইরেও। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতে যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? তাদের প্রতি মর্যাদা দেখা, কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আমি ব্যতীত, দুঃখিত, লজ্জিত। জামায়াত আমির বলেন, সরকার গঠন করলে তার দল নির্মূল করবে চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে পরিচিতি লাভ করে না। নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেয় না। বাংলাদেশের ইতিহাসে জামায়াত নেতাকর্মীদের মতো আর কেউ এত জুলুমের শিকার হয়নি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। তারপরও কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি তার দলের নেতাকর্মীরা। আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য আছে? শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। মোবাইল চার্জ দেয়া নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গোপালগঞ্জে অভিযুক্ত গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ। নওগাঁয় মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। 21 বছরের মধ্যে এবারই এইচএসসিতে সর্বনিম্ন পাশের হার, ফেল করেছে 5 লাখের বেশি শিক্ষার্থী। জিপিএ 5 কমে যাওয়ার প্রবণতা চোখে পড়ার মতো। এবার খাতা মূল্যায়নে আগের মতো নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা না থাকায় ফলাফল নিম্নগামী হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। আর জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহ বছর জুড়ে শিক্ষাঙ্গনে অস্থিরতাকেই ফল বিপর্যয়ের অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা। শাকির আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসির ফলাফলে পাশের হার, জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতেই নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এবার অকৃতকার্য হয়েছে 5,08,701 জন। গতবারের তুলনায় জিপিএ 5 কমেছে 76,814টি। গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষায় 2004 সালে পাশের হার ছিল 47.74%। 2005 সালে পাশ করে 59.16% শিক্ষার্থী। এরপর ক্রমান্বয়ে তা বেড়ে 2021 সালে 95.26% পৌঁছায়। সবশেষ 2024 সালেও পাশের হার ছিল 77.78%। হঠাৎ করেই চলতি বছর ফলাফলে এমন বিপর্যয় কেন? এই প্রশ্নের উত্তরে শিক্ষা গবেষকরা বলছেন, রাজনৈতিক সফলতা দেখানোর জন্য নম্বর বাড়িয়ে দিয়ে ফলাফলে বাম্পার ফলন দেখানোর ধারা চালু করেছিল আওয়ামী লীগ সরকার। তাদের নির্দেশনা অনুযায়ী শিক্ষকেরা পাশের হার নিয়েই ব্যস্ত থাকতেন। এই ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমি মনে করি এটি তারই একটা বহিঃপ্রকাশ। আর এইচএসসি পরীক্ষার্থীদের বড় অংশই জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে। দীর্ঘ সময় কলেজ বন্ধ থাকায় বাধাগ্রস্ত হয়েছে শিক্ষা কার্যক্রম। চরম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য অনুষ্ঠিত হয়েছে, পূর্ববর্তী সিলেবাস, পূর্ববর্তী মূল্যায়ন পদ্ধতি, তারা হোঁচট খাবে, সেটি স্বাভাবিক। যারা পাশ করতে পারেনি তাদেরকে হতাশ না হয়ে নিজেদের অর্জিত দক্ষতা কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের।
একটা এক্সামে ফেল করা মানে যে আপনি হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে কেউ কেউ আমরা কখনো কখনো দেখি যে অপ্রীতিকর ঘটনা ঘটায়, এগুলো করা যাবে না। তার যদি আগ্রহ থাকে সে আবার চেষ্টা করবে, অথবা সে অন্য প্রফেশনে সে চলে যাবে। এদিকে 17 অক্টোবর থেকে শুরু হয়েছে এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ত্বক ফর্সা করতে আপনি যেসব প্রসাধনী ব্যবহার করছেন তার সবই কি আসল, নাকি দেখতে আসল মোড়কের ভেতরে আপনাকে দেয়া হচ্ছে নকল পণ্য? অতিমাত্রায় কেমিক্যালযুক্ত বিক্রয় নিষিদ্ধ পণ্য বিক্রি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। স্বপন আহমেদের রিপোর্ট। ত্বক ফর্সা করতে সারা দেশেই দেদারসে বিক্রি হচ্ছে নানা ব্র্যান্ডের ক্রিম অথবা লোশন, অথচ বেশিরভাগ পণ্যেই পাওয়া গেছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, যা ত্বক পোড়ানো থেকে শুরু করে ঝুঁকি তৈরি করছে ক্যান্সারেরও। তার মধ্যে স্কিন শাইন ক্রিমটা অন্যতম। স্কিন শাইন ক্রিমে ক্ষতিকর হাইড্রোকুইনন থাকার কথা 5 ppm, তবে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে চোরাই পথে আসা ক্রিমগুলোতে রয়েছে 20 লাখ ppm, যা ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকর। যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে সম্প্রতি রাজধানীর চকবাজারে কয়েকটি গোডাউনে অভিযান চালায় বিএসটিআই। মেলে অতিরিক্ত হাইড্রোকুইননযুক্ত হাজার হাজার প্যাকেট ত্বক ফর্সাকারী ক্রিম। স্কিন শাইন আমি এটা বিক্রি করি না, বাট আমার এখানে ঠিক আছে, এটা ক্ষতি করে। এছাড়া চকবাজারে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে ভেজাল পণ্য উৎপাদনের কারখানা, যেখানে প্রস্তুত হচ্ছে নিম্নমানের নকল প্রসাধনী। নকল করে উৎপাদন করে বিভিন্ন ইন্টারন্যাশনাল মানবদেহের ক্ষতিকারক এসব পণ্যের বাজার বন্ধ করতে অভিযানে নামে বিএসটিআই। 7,20,000 টাকা জরিমানা ও একজনকে 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় কোটি টাকার বিক্রি নিষিদ্ধ রূপচর্চার পণ্য। বিভিন্ন ধরনের, যেটি আমাদের মা বোনদের কাছে খুব বেশি জনপ্রিয়, এই প্রোডাক্টগুলো আমরা এখানে বিপুল পরিমাণে পেয়েছি, যেটিতে কিনা বিএসটি এর কোনো ধরনের লাইসেন্স নাই। এদিকে নিম্নমানের প্রসাধনী ব্যবহারে ত্বকে স্থায়ী ক্ষত তৈরি ছাড়াও মৃত্যু ঝুঁকিরও শঙ্কা ক্যান্সার বিশেষজ্ঞের। পরিমাণগতভাবে যেমন বেনজিন থাকে, কোল্টার থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। এর অতিরিক্ত পরিমাণ হলে কিন্তু স্কিনে ক্যান্সার হতে পারে। সচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পরামর্শ এ চিকিৎসকের। কসমেটিক বিষয়টাকেও গুরুত্ব দেয়া। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ওয়ানডের দুর্দশা কাটাতে মিরপুরে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ থাকায় সিরিজ ঘিরে বাড়তি উত্তাপ। লালবাগ বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। শুক্রবার বিশ্ববাজারে স্পট মার্কেটে গোল্ডের দাম আউন্স প্রতি রেকর্ড সর্বোচ্চ $4,363 পৌঁছেছে। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম 58%-এরও বেশি বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার শাটডাউন, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা ও চলমান ভূ রাজনৈতিক সংঘাতের প্রভাবে চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বিশ্ববাজারে যখন ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, তখন দেশে বাড়ছে সোনা চুরির ঘটনা। মৌচাকে দোকান লুটে 3 মাস ধরে করা হয় পরিকল্পনা। এরপর ফরচুন শপিং মলের দড়ি বেয়ে উপরে উঠে চোর চক্রের 2 জন। 3য় তলার জানালা কেটে ভেতরে প্রবেশ করে চুরি। বরিশাল, ফরিদপুর, ঢাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে 2.25 কেজি স্বর্ণ ও নগদ প্রায় 2 লাখ টাকা। 9 অক্টোবর রাতে রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে বোরখা পরে ঢোকেন 2 ব্যক্তি। সিসিটিভি ক্যামেরা সরিয়ে দোকানের তালা কেটে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় রমনা থানায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে ডিবি পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর, বরিশাল ও ঢাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে তারা। উদ্ধার হয় 190 ভরি স্বর্ণ, রূপা ও নগদ প্রায় 2 লাখ টাকা। শুক্রবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ত 3 জন সহ মোট 5 জন জড়িত ছিলেন। এর মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পলাতক রয়েছে 1 জন। 3 মাসের পরিকল্পনায় চুরি করে চক্রটি ওই রাতেই পালিয়ে যায় ঢাকার বাইরে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করছে। রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা
বেঁধে রেখে গেছে। বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যে আমাদের ওই পিডব্লিউডি যে কোয়ার্টার আছে কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা। এবং বাথরুমের ভিতর দুটো যে বোরকা আপনারা দেখলেন এই বোরকা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে টেনে রশিটা উপরে তুলেছে, তুলে রশিটা গিট্টু দিয়ে এই রশি দিয়ে তারা এই উঠছে, উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। যাত্রাবাড়ি সহ সম্প্রতি রাজধানীতে সংগঠিত চুরির সঙ্গে এই চক্র জড়িত নয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। ওদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করি, কোনো ঘটনায় যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তো অবশ্যই নেব। এখন পর্যন্ত আমরা পাইনি। গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্র। আগেও বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস এবং জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানার আগুন দীর্ঘ 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কারখানা ভবনটি নির্মাণ বিধিমালা যথাযথ ছিল না বলে দাবি ফায়ার সার্ভিসের। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও বেবজা কর্তৃপক্ষ দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। নুরুল জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। টানা 17 ঘণ্টা জ্বলা আগুনে অঙ্গার চট্টগ্রাম ইপিজেডের অ্যাডাম ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানা ভবনটি। সারা রাত ধরে আগুনের তীব্রতায় ভবনটির টপ ফ্লোরের একাংশের ছাদ ধসে পড়েছে। এছাড়া বিভিন্ন তলার শীতাতপ যন্ত্র, দরজা, জানলা এবং দেয়ালও নিচের দিকে ভেঙে ভেঙে পড়ছে। বুধবার দুপুরে লাগা এ আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর 25টি ইউনিট একযোগে একটানা কাজ করে। ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। শুক্রবার সকাল 7:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পাকিস্তানি মালিকানাধীন এই কারখানা ভবনটি নির্মাণে বিধিমালা যথাযথ ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি। অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নুরকেল, আমাদের লুপ সৃষ্টি, এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। ভয়াবহ এই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে কারখানার সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও বেবজা থেকে দুইটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এটার ফায়ারের কারণটা কি সেটা অনুসন্ধান এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমরা নির্ধারণ করার জন্য একটা তদন্ত কমিটি গঠনের আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। কারখানার দুটির একটিতে তোয়ালে, ক্যাপ এবং অন্যটিতে তৈরি হতো মেডিকেল সার্জিক্যাল গ্রাউন্ড। 8তলা ভবনের নিচে 4তলা কারখানা এবং উপরে 4তলা গোডাউন ছিল। প্রশ্ন দেখা দিয়েছে ইপিজেডের মতো বিশেষ শিল্পাঞ্চলে কারখানার আগুন নিয়ন্ত্রণে কতটা সক্ষম দেশের ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ইপিজেড থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। গোপালগঞ্জে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আল রাফিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। অন্যদিকে নওগাঁয় মাদ্রাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মোবাইল চার্জ দিতে গিয়ে ফেরা হলো না চা দোকানি আলামিনের। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় আলামিন মোবাইল চার্জ দেওয়ার জন্য পাশের গ্যারেজে যায়। এ সময় গ্যারেজের কর্মচারী আল রাফি চার্জার দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আলামিনকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শুক্রবার ভোরে অভিযুক্ত আল রাফিকে গ্রেফতার করে পুলিশ। চাকুরাঘাতটা এই জায়গায়, আর তারপরে হাতের এই জায়গাটা ডান সাইডে এই জায়গাটা কামড় আছে। আমরা বাইরে যেভাবে নৃশংসভাবে মারছে সেইভাবেই আমরা তারও সূক্ষ্ম বিচারটা আমরা চাই। অন্যদিকে নওগাঁ সদরের রওদাতুল হাফিজিয়া কোরআন মাদ্রাসার বারান্দা থেকে আব্দুর রহিম নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, শিশুটিকে বলাৎকার শেষে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মাদ্রাসা সুপারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যদি হামাস গাজায় হত্যাযজ্ঞ চালায় তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। এদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গাজা যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
খেলার খবর, ওয়ানডের দুর্দশা কাটানোর চ্যালেঞ্জ নিয়ে কাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ায় কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলার পথ। র্যাঙ্কিংয়ের শীর্ষ 9 দল সরাসরি খেলবে বিশ্বকাপে। এই 3 ম্যাচ সিরিজে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে টাইগারদের। এদিকে এই সিরিজের জন্য লালবাগে ট্রফি উন্মোচনের ভিন্নধর্মী আয়োজন রেখেছিল বিসিবি। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নানা অনিশ্চয়তা কাটিয়ে জুলাই সনদে সই 25 দলের। দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের। নির্বাচন পদ্ধতি ঠিক করতে দলগুলোকে আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টার। সনদ স্বাক্ষরকে নতুন অধ্যায়ের সূচনা বলছে বিএনপি। বাস্তবায়নে দেরি হলে সংকট তৈরির শঙ্কা জামায়াতের। অনুষ্ঠান বর্জন এনসিপির। কিছু দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। এবং রণক্ষেত্র সংসদ ভবন এলাকা, জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।